রাত ৩টে বাজে। খুব চাপা একটা গোঙানি গোটা ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। গোঙানিটা বেরুচ্ছে রুদ্রর মুখ থেকে, আর সেই আওয়াজেই শ্রীময়ীর ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখল রুদ্রর জামা কাপড় ঘামে ভিজে। শ্রীময়ী চুপ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, রুদ্র, কি হয়েছে? চোখ খোলো। রুদ্র কোনো উত্তর করল না। তার মুখের পেশি শক্ত হয়ে আছে, ঠোঁট থরথর করে কাঁপছে। হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে রুদ্র, কিন্তু নিঃশ্বাসটা যেন গলায় আটকে গিয়েছে তার। শ্রীময়ী ওর কাঁধে হাত রেখে আলতো করে ঝাঁকিয়ে বলল, রুদ্র শোনো, ভয় পেও না, আমি তো আছি। রুদ্রর ঠোঁটের কোণটা একটু নড়ে উঠল। ফিসফিস স্বরে বলল, আমার বুক ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে খাচ্ছে। শ্রীময়ীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। কে খাচ্ছে রুদ্র? কি বলছো তুমি? শ্বাস নিতে গিয়ে দম আটকে যাচ্ছে রুদ্রর। ঠোঁট নীল হয়ে এসেছে। কালো 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 লম্বা লম্বা নখ, রক্ত রক্ত চ্যাপচা। শ্রীময়ী আরো এগিয়ে এসে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, না না, কিচ্ছু নেই, তুমি স্বপ্ন দেখেছ। ভয় পেও না রুদ্র, আমি তো আছি। উঠে বসো, জল খাও। কিন্তু রুদ্রর চোখ খোলার শক্তি নেই। গলার পেশিগুলো শক্ত হয়ে এসেছে। বড় করে মুখ খুলে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে চলেছে সে। পাশে টেবিলে রাখা জলের গ্লাসটা হাতে নিয়ে শ্রীময়ী রুদ্রর মুখে জলের ছিটে দিল। এতক্ষণে রুদ্র একটা লম্বা দম নিয়ে ধর্মড়িয়ে উঠে বসে, তবে এখনো সে হাঁপাচ্ছে। শ্রীময়ী ওর পিঠে হাত রেখে নরম গলায় বলল, ভয় পেও না, আমি আছি রুদ্র, সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছ। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। প্রায় 1 বোতল জল ঢকঢক করে গিলে ফেলল রুদ্র। কি স্বপ্ন দেখেছ তুমি? যদি মনে করো যে আমাকে বললে একটু হালকা লাগবে, তাহলে বলতে পারো, আমি জোর করছি না। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। 12টা বাজার আগেই তুমি ঘুমিয়ে পড়লে, তাই উইশ করতে পারিনি। তোমায় ডাকিনি এই ভেবে যে তুমি হয়তো ক্লান্ত আছো। আর একটু চুপ করো না শ্রী, আমার ভালো লাগছে না, কাল কথা বলছি। শ্রীময়ী কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। কিছুদিন যাবৎ রুদ্রের ব্যবহার নিয়ে যথেষ্ট চিন্তিত সে। রুদ্র ঠিক করে কথা বলে না, খাবার দিলে ফেলে রাখে। অফিস থেকে এসে মাঝে মাঝে না খেয়েই ঘুমিয়ে পড়ে। আজকাল রুদ্রকে একটু বেশি ক্লান্ত দেখায়। এই তো সেদিন ওরা একটু বাজার করতে বেরিয়েছিল। ফেরার পথে হঠাৎ রুদ্র কানে হাত চেপে রাস্তার মাঝখানে বসে পড়ল। শ্রীময়ী জিজ্ঞেস করলে বলল, কিছু না, মাথাটা একটু ধরেছে। শ্রীময়ী বুঝতে পারে রুদ্র কিছু তো একটা লুকোচ্ছে। পরের দিন সকাল। আজ রুদ্রর 35তম জন্মদিন। পার্টি হইচই রুদ্রর একেবারে অপছন্দ।
তাই ওর জন্য নিজের মতো করে একটু পায়েস রেঁধেছে শ্রীময়ী। আজ রুদ্র অফিসে যায়নি, এখনো ঘুমোচ্ছে সে। শ্রীময়ী আজ ওকে একটা উপহার দেবে, যেটা ওদের জীবন পরিবর্তন করে দেবে। ওদিকে রুদ্র যে কখন ঘুম থেকে উঠে শ্রীময়ীর পাশে এসে দাঁড়িয়েছে সেটা সে বুঝতেই পারেনি। আজকে ওকে অনেকটাই স্বাভাবিক দেখাচ্ছে। কাল রাতের সেই আতঙ্কের ছাপ এখন আর মুখে নেই। সে শ্রীময়ীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি, আমি কাল ওভাবে বলতে চাইনি আসলে। বিশ্বাস করো, আমি খুব চাপের মধ্যে আছি, তাই একটু আধটু খিটখিট করছি। প্লিজ রাগ করো না। জড়িয়ে থাকা অবস্থায় রুদ্রর দিকে ঘুরে শ্রীময়ী বলল, শোনো না, তোমার গিফটটা নেবে না? নিশ্চয়ই, দাও। বলে হাত পাতল রুদ্র। শ্রীময়ী মুচকি হেসে রুদ্রর হাতটা নিজের পেটে ছোঁয়ালো। এটাই তোমার গিফট। 4 মাস চলছে, আমরা বাবা মা হতে চলেছি রুদ্র। সঙ্গে সঙ্গে রুদ্রর হাসি মাখা মুখটা বিকৃত হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে খপ করে শ্রীময়ীর কাঁধ দুটো চেপে ধরে বলল, আমি বলেছিলাম না? কি বলেছিলাম? হ্যাঁ, বলো বলো, কি বলেছিলাম আমি? রুদ্র ছাড়ো, আমার লাগছে। সম্বিত ফিরে শ্রীময়ীকে ছেড়ে দিল রুদ্র। আমি তোমাকে বলেছিলাম শ্রী, যে আমরা সন্তান দত্তক নেব। এটা তো আমাদের দুজনের সিদ্ধান্ত ছিল, তাহলে কেন জানাওনি আমাকে? শ্রীময়ী কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম তোমার জন্মদিনে এটা হবে সবচাইতে বড় উপহার। তুমি তো বলেছিলে যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। আমি 2 মাস ধরে অপেক্ষা করেছি এই খবরটা তোমায় জানাতে। এতে তো তোমার খুশি হওয়ার কথা রুদ্র। ভুল বলেছিলাম, মিথ্যে বলেছিলাম। তুমি জানো না তুমি কি ঘটিয়েছো। আমার দোষটা কোথায় রুদ্র? তুমি তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। রুদ্র মাথায় হাত দিয়ে বসে পড়ল। দোষটা তোমার নয় শ্রী, দোষটা আমার, দোষটা আমার বংশ। তুমি কিছুই জানো না। আমি তোমাকে জানাতে পারিনি শ্রী, আমি তোমায় হারাতে চাইনি। শান্ত হও, কি হয়েছে আমায় খুলে বলো। তুমি চাও না আমাদের সন্তান এই পৃথিবীতে আসুক? বলো আমায়। না শ্রী, না, সেটা নয়। আমি চাই আমাদের একটা সন্তান হোক, কিন্তু কি? হাউমাউ করে কেঁদে উঠল রুদ্র। তারপর নিজের চোখ আর নাক মুছে কোন রকমে সামলে বলল, রায়চৌধুরী পরিবার, এই পরিবারের সমস্যা শ্রী। এই বংশের ইতিহাস আমিও সঠিক জানি না। শুধু এটুকু জানি, আমাদের বংশের ছেলেরা কেউ 35 বছরের গণ্ডি পার করতে পারেনি। আমার বাবা, কাকা, ঠাকুরদা কেউ নয়, আমিও করব না শ্রী। আর আমার যদি পুত্র সন্তান হয়, কি হবে শ্রী? আমার হাতে আর কতদিন আছে আমি জানি না। আমি কি করব শ্রী? আমি কি করব? আবারও কান্নায় ভেঙে পড়ল রায়চৌধুরী বংশের বর্তমান বংশধর রুদ্র রায়চৌধুরী। শ্রীময়ীও তার মুখের ভাষা হারিয়েছে। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। ক্ষণিক সময় নিল সামলাতে, তারপর বলল, রুদ্র, তুমি এসবে বিশ্বাস করো? কোনোদিন তো কিছু বুঝতে পারিনি। তোমার চেহারা, ব্যবহারের পরিবর্তন দেখেছি, কিন্তু বিশ্বাস করিনি, করতামও না। গত 2 মাস ধরে আমার সাথে কি কি ঘটেছে তুমি জানো না শ্রী। শরীরটা ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে কোনো দিন, যে কোনো ক্ষণ আমার আমার মৃত্যু হবে। খবরদার বলছি, ওসব কথা মুখেও আনবে না। কিচ্ছু হবে না তোমার। আমরা বড় ডাক্তারের কাছে যাব, তোমার সব ঠিক হয়ে যাবে। তুমি কি ভেবেছো শ্রী আমি কোনো ডাক্তার দেখাইনি?
সব করেছি, কিচ্ছু ধরা পড়েনি। একবার নয়, বারবার করেছি। সবাই আমাকে পাগল ভাবছে, আমাকে এড়িয়ে চলছে, কোনো ডাক্তার বিশ্বাস করতে চাইছে না, বিরক্ত হচ্ছে। আমি সব বুঝতে পারছি। এমনকি আমি সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখিয়েছি, উনি ওষুধ দিয়েছেন, খেয়েও লাভ হচ্ছে না। আমি শেষ হয়ে যাচ্ছি। আর একটা সময় আমার সন্তান, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তুমি এত দিন ধরে এত কিছু লুকিয়ে গেছো আমায়। কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তোমাকে ভালোবাসি রুদ্র। শ্রী, আমি ঠিক করে নিয়েছি, আমি আমার সন্তানদের কিচ্ছু হতে দেব না। আমি যেভাবেই হোক ওকে রক্ষা করব। কিছু একটা করতে হবে আমায়। জানি না কি করব, কিন্তু কিছু একটা আমাকে করতেই হবে। রাত 11:15। শ্রীময়ী পাশে ঘুমোচ্ছে। রুদ্রর কিছুতেই যেন স্বস্তি হচ্ছে না। ঘুমের ওষুধ খেয়েও ঠিক করে ঘুমোতে পারছে না সে। চিত হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎই ওর মনে হলো পর্দার আড়াল থেকে কেউ বুঝি ওকে দেখছে। গাটা শিরশির করে উঠল রুদ্রর। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখতেই, না, সারা ঘরে কেউ নেই। মনের ভুল, তাই হবে। এপাশ ওপাশ করতে করতে সবেমাত্র চোখটা লেগেছে, হঠাৎ রুদ্রর মনে হলো তার বুকের ওপর কেউ চেপে বসে আছে। আর সে প্রাণপণে চেষ্টা করছে নড়াচড়া করার, কিন্তু পারছে না। তার হাত পা অবশ হয়ে আসছে। একটা ঠান্ডা পৈশাচিক উপস্থিতি তার সর্বস্ব গ্রাস করে নিয়েছে। সেই বিভীষিকার কালো ধারালো নখগুলো ধীরে ধীরে তার বুকের চামড়া ফুঁড়ে ঢুকে যাচ্ছে। একটা অসহ্য যন্ত্রণা অনুভব করতে লাগলো। রুক্ষ ধারালো নখগুলো যেন রুদ্রর মাংস খুবলে নিচ্ছে। ছটফট করছে সে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। বিভীষিকাটি পৈশাচিক উল্লাসে তার বুক থেকে টাটকা মাংস ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। তার ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে এক উষ্ণ গাঢ় রক্ত। রুদ্রর মনে হচ্ছে যেন তার প্রতিটি শিরা উপশিরা থেকে প্রাণ শক্তি শুষে নিচ্ছে সেই ভয়ঙ্কর জীবটি। একটা বিভৎস চিৎকার তার গলা থেকে বেরোতে চাইছে, কিন্তু পারছে না। তার কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে। কেবল অনুভব করতে পারছে সেই বিভীষিকার শীতল নিঃশ্বাস পড়ছে তার মুখের ওপর। রুদ্র ওঠো, রুদ্র ওঠো। ঘরের সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে শ্রীময়ী। তার ধাক্কাধাক্কিতে রুদ্র এখন কিছুটা স্বাভাবিক হয়ে উঠে বসেছে। এই এক স্বপ্ন গত 2 সপ্তাহ ধরে দেখছে সে। রুদ্র এবার নিজেকে শক্ত করে বলল, না, এর শিকড় আমাকে টেনে বার করতেই হবে শ্রী। আমি কালই বের হব। তুমি আমার ব্যাগটা গুছিয়ে রেখো। কবে ফিরবো জানি না, কিন্তু আর সময় নষ্ট করলে চলবে না। এই শরীরে তুমি কোথায় যাবে? তুমি কি পাগল হয়েছো? আর যদি যাও, আমিও যাব। না শ্রী, তোমার গর্ভে আমাদের সন্তান রয়েছে, তার বা তোমার কোনো ক্ষতি হোক এ আমি চাই না। আমাকে আটকিও না, আমাকে যেতেই হবে। আমার সন্তানের কিচ্ছু হতে দেব না আমি। বংশের অভিশাপ যদি সত্যি হয়, তবে আমার মৃত্যু আসন্ন। আর সেটা জেনেও যদি আমি চুপ করে বসে থাকি, আমাদের সন্তানের ভবিষ্যৎ রক্ষা করতে না পারি, তবে আমি কিসের বাবা শ্রী? ভেবেছিলাম সন্তান দত্তক নিলে এই অভিশাপ এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু এবার এই অভিশাপ আমাকেই শেষ করতে হবে। পারবো কিনা জানি না, কিন্তু একবার শেষ চেষ্টা করবই। আমি জলপাইগুড়ি যাব,
এই রহস্য রক্তিম নিবাসে লুকিয়ে আছে, আর আমি সেটা খুঁজে বার করবই। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্প কথার আরও একটি বিশেষ নিবেদন, রেহা ভৌমিকের কলমে ভূক। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলে ঘুরে বাকি গল্পগুলিও শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনছেন রেহা ভৌমিকের কাহিনী ভূক। জলপাইগুড়ির ধুলিমাখা পথ ধরে রুদ্রর গাড়ি যখন রক্তিম নিবাসের ভাঙা ফটকের সামনে এসে থামল, তখন দিনের আলো যেন কেমন ফ্যাকাশে। লোহার গড়াতগুলো মোর্চে ধরে ঝুলে আছে, বহু যুগের অবহেলার সাক্ষী যেন ওরা। ফটকের দুপাশে আগাছার জঙ্গল এমনভাবে গজিয়েছে যে দেখলে মনে হয় কোন অভিশাপ আগলে রেখেছে এই পরিত্যক্ত স্থানটিকে। রুদ্রর চোখ বিস্ফারিত হল। সামনে দাঁড়িয়ে থাকা অট্টালিকাটি যেন কোনো দুঃস্বপ্নের প্রতিচ্ছবি। বিশাল অথচ ভগ্নদশা দেওয়ালের পলেশ তারা খসে পড়েছে। জায়গায় জায়গায় ইটের কঙ্কাল বেরিয়ে এসেছে। জানলার কপাটগুলো ভাঙা। শূন্য চোখের কোটরের মতো অন্ধকার দেখাচ্ছে ভেতরটা। বহু বছর ধরে কোনো জীবন্ত নিঃশ্বাস প্রশ্বাস যে এখানে পড়েনি তা বোঝা যায়। কেবল সময়ের দীর্ঘশ্বাস আর অতীতের অশরীরী ছায়ারা ঘুরে বেড়ায়। চারপাশের পরিবেশ থমথমে, যেন কোনো অশুভ কিছুর নীরব প্রতীক্ষা করছে। পুরনো জীর্ণ গাছপালাগুলো তাদের ডালপালা এমনভাবে ছড়িয়েছে যে মনে হয় যেন অট্টালিকাটাকে আলিঙ্গন করে ধরে রেখেছে, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে। বাতাসের হালকা গুঞ্জনও যেন কোনো চাপা কান্নার মতো শোনাচ্ছিল। স্থানীয় কয়েকজন লোক দূরে দাঁড়িয়ে রুদ্রের আগমনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের চোখে কৌতূহলের সাথে মিশেছিল এক ধরনের চাপা ভয়, যেন রুদ্র কোনো নিষিদ্ধ স্থানে পা রাখছে। তাদের ফিসফিস করা কথা স্পষ্ট না শুনলেও রুদ্র অনুভব করেছিল সে চাপা গুঞ্জনের অর্থ এ বাড়িতে ভালো কিছু অপেক্ষা করতেই পারে না, কখনোই না। গাড়ি থেকে নামতেই রুদ্রের শরীরে একটা শীতল স্রোত অনুভূত হল। যদিও দিনের আলোয় তেমন ঠান্ডা ছিল না। চারপাশের নীরবতা যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল। বুকের ভেতর একটা অস্বস্তিকর চাপ সৃষ্টি করছিল। মনে হচ্ছিল যেন বহু যুগের জমানো অতীতের ভার তার কাঁধে চেপে বসেছে। এই পরিত্যক্ত ভগ্ন অট্টালিকা যেন শুধু ইট কাঠের স্তূপ নয়, বরং পাপ আর অভিশাপের জীবন্ত প্রতীক। রুদ্রের মনে একটা তীব্র আশঙ্কা দানা বাঁধতে শুরু করল। এহেন রক্তিম নিবাস কি তার মুক্তির পথ দেখাবে, নাকি তাকে আরো গভীর অন্ধকারের দিকে ঠেলে দেবে? প্রথম দর্শনেই এই জীর্ণ অট্টালিকা রুদ্রর মনে এক গা ছমছমে ভয়ের আবহ তৈরি করেছে, যেন সে এক জীবন্ত কবরের দরজায় এসে দাঁড়িয়েছে। একে একে দিন এগিয়ে চলতে থাকল। রক্তিম নিবাসের সেই বিশাল নীরব পরিসরে রুদ্র কেবল দিশাহীনভাবে ঘুরেই চলেছে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কোথায় ধরবে এই রহস্যের সূত্র। এদিকে ওর শরীর ক্রমশ বিদ্রোহ করছিল। এক রহস্যময় দুর্বলতা তাকে আঁকড়ে ধরছিল ক্রমশ। দিনের বেলাতেও আজকাল ক্লান্তিতে চোখ বুজে আসত। সামান্য হাঁটলেই বুকের ভেতরটা হাঁপিয়ে উঠত। মনে হতো সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। বিছানায় গা এলিয়ে দিলেও ঘুম আসত না সহজে।
কেবল একটা চাপা অস্বস্তি, একটা অশরীরী চাপ যেন বুকের ওপর চেপে বসত। সেদিন ঝড় বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। বাড়ির একটা দিকের অবস্থা খুবই খারাপ, সেদিক দিয়ে হু হু করে বাতাস ঢুকছে। এক একটা বিদ্যুতের ঝলকানি রক্তিম নিবাসের চেহারা আরো ভয়ঙ্কর করে তুলছে। এমনই এক ঝলকানিতে রুদ্রর চোখ যায় করিডোরের শেষ মাথায় একটা জং ধরা লোহার দরজায়। ধীর পায়ে সেদিকে এগিয়ে যায় রুদ্র। তার গায়ে বড় বড় অক্ষরে লেখা ব্যক্তিগত সংগ্রহ। বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে। কই, আগে তো এই দরজাটা চোখে পড়েনি। হাত বাড়িয়ে দরজাটা ছুঁতেই এক শীতল স্রোত বয়ে যায় রুদ্রর শরীরের মধ্যে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রুদ্রর নাকে এক পুরনো কাগজ আর ধুলোর গন্ধ এসে ধাক্কা মারে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। রুদ্র নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে চারিদিকে ঘোরায়। ঘরটা বই ভর্তি কাঠের তাক দিয়ে ঠাসা, বেশিরভাগ বই পোকায় কাটা। তার চোখ জোড়া ঘরের চারিদিকে ঘুরতে ঘুরতে একটা স্থানে এসে আটকে গেল, একটা বিশাল পুরনো আলমারির দিকে। তার কাঠের তৈরি কপাটটা সামান্য ফাঁক হয়ে, আর সেই ফাঁক গলে যেন এক অদ্ভুত অস্থির শীতলতা বেরিয়ে আসছে। কৌতূহল আর এক অজানা ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে রুদ্র আলমারিটা খুলল। ভেতরে সারি সারি পুরনো বই আর কিছু জীর্ণ ফাইলপত্র, এছাড়া তেমন কিছু দেখার নেই। আলমারিটাকে ভালো করে খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ তার মনে হলো আলমারির কাঠের পেছনে একটা ফাঁক আছে। রুদ্র সেই অংশে চাপ দিতেই তাকে চমকে দিয়ে একটা কাঠের প্যানেল বেরিয়ে এলো। তার মধ্যে একটা লাল কাপড়ে মোড়া কিছু রাখা আছে। রুদ্র কাপড়টা সরাতেই বেরিয়ে পড়ল একটা চামড়ার তৈরি ডায়েরি। ওপরে লেখা রক্তিম রায়চৌধুরী। ডায়েরিটা খুলতেই যাবে তখনই একটা দমকা হাওয়া ঘরের মধ্যে বয়ে এলো। রুদ্র পিছনে ঘুরে তাকাতেই ওর মনে হলো একটা অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কানের কাছে কেউ বলে উঠল, সেই পৈশাচিক লোলুপ হাসি রুদ্রর মস্তিষ্কের প্রতিটা কোষে বাজতে শুরু করল। এই সেই হাসি, সেই চেনা হাসি, যা এতদিন সে কারণে অকারণে বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছে। কিছুক্ষণ পর আবারও সব নিঃশব্দ। রুদ্র সামনে ফিরে পুনরায় ডায়েরিটার দিকে নজর দিল। বিড়বিড় করে বলে উঠল, এখানেই লুকিয়ে আছে এই বংশের পাপের ইতিহাস। ধীরে ধীরে ডায়েরির পাতা উল্টালো রুদ্র। ভেতরে পরিষ্কার বাংলায় কিছু লেখা রয়েছে। পড়তে শুরু করল। ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন তুঙ্গে। রাতের নিস্তব্ধতা ভেদ করে কেবল ভগীরথ ব্রাহ্মণের মৃদু মন্ত্রোচ্চারণের ধ্বনি ভেসে আসছিল। তুলসী তলায় প্রদীপ জ্বলছে, আর তার স্নিগ্ধ আলোয় শান্ত সৌম্য দেখাচ্ছিল তাকে। গ্রামের প্রান্তে তার ছোট্ট কুড়ে ঘর, জ্ঞান আর ধার্মিকতার এক পবিত্র আশ্রয়। সমগ্র গ্রাম তাকে ভক্তি করে। তার মুখের প্রতিটা কথা যেন বেদ বাক্য। কিন্তু তার এইরূপ শান্ত জীবনে ঝড় এলো অপ্রত্যাশিতভাবে। গ্রামের মোড়ল বংশের প্রতাপ আর ক্ষমতার দম্ভ ভগীরথের সরল জীবনে বিষ মেশাল।
গ্রামের মোড়লের মেয়ের প্রতি তার আগ্রহে বিদ্বেষ মাথা চাড়া দিয়ে উঠল। মোড়ল এবং তার সাঙ্গপাঙ্গরা বরাবরই তাকে হুমকি দিত, কিন্তু ব্রাহ্মণ ছিল নির্বিকার। ক্রোধ তার শান্ত মুখ স্পর্শ করতে পারত না। তিনি শুধু ঈশ্বরের কাছে ন্যায় বিচার চাইতেন। কিন্তু মোড়লের মেয়ে ভগীরথের মন নিয়ে খেলার পরে তাকে একসময় প্রত্যাখ্যান করে। সে বিবাহ সূত্রে আবদ্ধ হয় মেটেলির এক জমিদার বংশের মেজ ছেলের সাথে। আর এই ব্যাপারটাই শান্ত সমাহিত ভগীরথের চরিত্রে যেন আগুন ধরিয়ে দেয়। আর সেই রাগ এবং ক্ষোভ থেকেই জন্ম নেয় ভগীরথের প্রতিশোধ স্পৃহা। ততদিনে ভগীরথের মাথা একরকম খারাপ হয়ে গিয়েছে। মোড়লের মেয়ে তার বলপূর্বক সম্ভোগের শিকার হয় এবং প্রচণ্ড পাশবিকতায় শেষে প্রাণ হারায়। এরপর যা হওয়ার, মোড়লের দলবল ভগীরথের কুঁড়ে ঘরে হানা দিল। তাদের হাতে ধারালো অস্ত্র, চোখে হিংসার আগুন। ভগীরথের মন্ত্রোচ্চারণের ধ্বনি আর্তনাদ হয়ে মিলিয়ে গেল। সে বুঝতে পারল রাগের বশে বিশাল বড় পাপ করে ফেলেছে সে। তবে সে পাপের আর ক্ষমা হল না। তার বদলে রক্তাক্ত হল তার দেহ, লুটিয়ে পড়ল মাটিতে। ব্রহ্ম হত্যা এক মহাপাপ, যার ভয়ানক পরিণতি সম্পর্কে মোড়লের দল এতটুকু জ্ঞাত ছিল না, কিংবা ক্ষমতার নেশায় তারা সেই ভয়কে তুচ্ছ করেছিল। তবে অতৃপ্ত ভগীরথের আত্মা শান্তি পেল না। তার অপূর্ণ বাসনা, তার উপর হওয়া অন্যায়ের তীব্র যন্ত্রণা এক ভয়ঙ্কর রূপ নিল। তিনি পরিণত হলেন এক ব্রহ্ম রাক্ষসে, ক্ষুধার্ত, প্রতিহিংসা পরায়ণ এক অশরীরী সত্তায়। মনুস্মৃতিতে বলা হয়েছে, সংযোগম পতিতৈরগত্তা পরসাইবা চয়োসিতম অপহৃত্য চ বিপ্রসং ভবতি ব্রহ্ম রাক্ষসা। যে ব্যক্তি বহিষ্কৃতদের সাথে মেলামেশা করে, যে অন্য ব্যক্তির স্ত্রীর সাথে মেলামেশা করে, কিংবা যে ব্রাহ্মণের সম্পত্তি চুরি করে, সে ব্রহ্ম রাক্ষস হয়। আর সেই ব্রহ্ম রাক্ষসের অভিশাপের কালো ছায়া পড়ল হত্যাকারীদের বংশের উপর। প্রথম দিকে গ্রামে অশুভ কিছুর আনাগোনা টের পাওয়া গেল। রাতের অন্ধকারে শোনা যেতে থাকলো চাপা আর্তনাদ। শুরু হলো ফসল নষ্ট। মোড়লের পরিবারেও একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগল। অকাল মৃত্যু, অসুস্থতা, ব্যবসায় লোকসান। যেন এক অদৃশ্য শক্তি তাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে। গ্রামের মানুষও বুঝতে পারল, মোড়লের সাথে সাথে সেই ভয়ানক পাপের ফল তাদেরকেও ভুগতে হচ্ছে। ভগীরথ ব্রাহ্মণের রক্ত যেন মাটি ফুঁড়ে অভিশাপ হয়ে বেরোচ্ছে। হত্যাকারীদের বংশধররা ভয়ে তটস্থ থাকত, কিন্তু ব্রহ্ম রাক্ষসের ক্ষুধার্ত দৃষ্টি তাদের পিছু ছাড়ত না। কালের ঋণ যেন ধীরে ধীরে তাদেরকে গ্রাস করতে শুরু করেছিল। কয়েক বছর পরের কথা। কুণ্ডের আগুনে ভৈরব নিক্ষেপ করছে বিভিন্ন উপকরণ। শত্রুর নাম লেখা কাগজের টুকরো, তার পরিধেয় বস্ত্রের অংশ, আরও কিছু অজ্ঞাত বিভৎস জিনিস। একটা কাকের শুকনো মাথা, নবজাতক শিশুর নাভির অংশ, আর একটা মানুষের কাটা আঙুল। প্রতিটি আহুতির সাথে সাথে তার মন্ত্রের তীব্রতা বাড়ছে। তার চোখের মনি স্থির, যেন সে অন্য কোনো জগতে প্রবেশ করেছে। তার সারা শরীরে উত্তেজনা, পেশিগুলো কঠিন হয়ে উঠেছে। তার কণ্ঠস্বর ক্রমশ গভীর হয়ে উঠছে, যেন মানুষের গলা নয়, কোনো পশুর গর্জন।
একসময় হঠাৎ আগুনের শিখা তীব্র থেকে তীব্রতর হল, যেন কোন অদৃশ্য শক্তি সাড়া দিয়েছে ভৈরবের আহ্বানে। কুণ্ডের চারপাশের পাথরগুলো লাল হয়ে ফেটে যেতে লাগলো। আর তখনই শুরু হলো সেই ভয়াবহতা। চারিদিকে শোনা যেতে লাগলো অজস্র ভয়ঙ্কর আর্তনাদ। একসাথে হাজারো কণ্ঠস্বর, যেন পৃথিবীর সমস্ত মৃত আত্মা একসাথে চিৎকার করছে। মেঝেতে ছড়িয়ে থাকা তন্ত্রের যন্ত্রগুলো কাঁপতে শুরু করলো, যেন অজস্র অদৃশ্য হাত সেগুলোকে তছনছ করছে। সমস্ত অশুভ শক্তি জেগে উঠেছে তার মন্ত্রে। ভৈরবের সাঙ্গপাঙ্গরা দুহাত দিয়ে নিজেদের কান চেপে ধরল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। সেই আর্তনাদ তাদের মাথার ভেতরে ঢুকে গিয়ে মগজে পৌঁছে গিয়েছে। তাদের নাক আর কান দিয়ে বেরিয়ে আসতে লাগলো গরম রক্ত। একজন সঙ্গী মেঝেতে পড়ে চিৎকার করতে লাগলো। কুণ্ডের আগুন এখন নীল রঙা, আর সেই নীল আগুনের মধ্যে ভেসে উঠেছে একটা মুখ, বিকৃত ভয়ঙ্কর একটা মুখ। সামান্য পয়সার লোভে ভৈরব আজ এক জীবন্ত মানুষের জীবন কেড়ে নেওয়ার খেলায় মত্ত। তার বীভৎস তন্ত্র সাধনা প্রমাণ করে অন্ধকার জগতের সাথে তার গভীর যোগসূত্র। কিন্তু ভৈরবের লক্ষ্য বোধহয় আরো গভীর। এই স্বল্প অর্থে তার মন ভরে না। নরমুণ্ডের খুলি হাতে যজ্ঞের লেলিহান শিখার দিকে স্থির দৃষ্টি। তার চাই ক্ষমতা, অসীম ক্ষমতা। এই একটি মাত্র আকাঙ্ক্ষা তার রক্তে টকবক করে ফুটছে। আমি রক্তিম রায়চৌধুরী। এখন বুঝতে পারছি ভৈরবের উদ্দেশ্য অনেক বড়, আর আমি হলাম তার খেলার একটা পেয়াদা মাত্র। আমি জানি আমাকে মরতে হবে। আমাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল কার্যসিদ্ধির জন্য। আমাকে মরতে হবে। আমি জীবনে অনেক পাপ করেছি, তারই ফল ভোগ করতে হচ্ছে আমায়। হয়তো আমার উত্তরসূরিরাও এই পাপের বোঝা কাঁধে নিয়ে চলবে। আমাকে মাফ করে দাও। এই সব কিছুর জন্য দায়ী আমার লোভ, আমার পাপ। আরে আর লেখা কোথায়? এরপর কি রক্তিম রায়চৌধুরী বেঁচে ছিলেন না? এর পরের ঘটনা আমি কিভাবে জানতে পারবো? ডায়েরিটা বন্ধ করে পাশে রেখে দিল রুদ্র। মাথাটা বড্ড ধরেছে। কি করবে, কোথায় বা কার কাছে যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। হতাশ হয়ে কিছুক্ষণ বসে থাকার পর একটু ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুমানো বললেই কি ঘুমানো। আজকাল সেই অভিশাপ তার রাতের ঘুমটুকুও যে কেড়ে নিয়েছে। তাই একটু ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল রুদ্র। যেমন ভাবা তেমনি কাজ। টর্চ লাইটটা জ্বালিয়ে সিঁড়ি ভেঙে ছাদে এসে উঠল রুদ্র। জলপাইগুড়ির আকাশ আজ শান্ত, অজস্র তারায় ভরা। অথচ রুদ্রর মনের আকাশে অনিশ্চয়তার কালো মেঘ জমেছে। কি মনে করে একটা সিগারেট ধরালো। এই সময় হঠাৎই একটা ঠান্ডা স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। রুদ্র চমকে চারিদিকে তাকালো। কই, কিছুই তো নেই। শুধু পুরনো জীর্ণ ছাদের ভাঙা রেলিং আর দূরের আবছা গাছপালার সারি। কিছুই যখন নেই, তৎসত্ত্বেও তার গাটা এভাবে কাঁটা দিয়ে উঠল কেন? মনের অকারণ ভয়টা ঝেড়ে ফেলে সে আবার সিগারেটে টান দিল। এই সময় নিস্তব্ধতা ভেদ করে একটা সূক্ষ্ম শব্দ এলো তার কানে।
যেন কেউ খুব ধীরে শুকনো পাতা মারিয়ে এগিয়ে আসছে। রুদ্র শব্দটা আরো ভালো করে শুনতে কান পাতল, কিন্তু কই, হাঁটা চলার কোনো শব্দই যে হচ্ছে না। ঠিক তখনই বাতাসে একটা গন্ধ ভেসে এলো, পচা একটা গন্ধ। অনেক দিনের পচা রক্তের সাথে ধূপের ধোঁয়া মিশলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। রুদ্রর পেট মোচড় দিয়ে উঠল, নাক চেপে ধরল, কিন্তু ততক্ষণে গন্ধটা তার নাসিকার ভেতরে ঢুকে গিয়ে মগজে গেঁথে গিয়েছে। ঠিক এই সময় একটা বীভৎস দৃশ্য লক্ষ্য করল রুদ্র। ভাঙা রেলিংয়ের ওপাশে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে প্রথমে একটা অস্পষ্ট নড়াচড়া, তারপর রুদ্রর মনে হলো যেন মাটির নিচ থেকে কিছু একটা উঠে আসছে। জিনিসটা ধীরে ধীরে স্পষ্ট হলো। একটা খাটো বিকৃত অবয়ব, কুঁজো মতো শরীর, অস্বাভাবিক লম্বা হাত দুটো যেন মাটি ছুঁয়েছে। না, শুধু ছোঁয়নি, হাতের নখগুলো মাটিতে খোঁচা মেরে সেগুলো দিয়েই হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মাথা। মাথার মাঝখানে সরু একটা টিকি খাড়া হয়ে দাঁড়িয়ে, আর সেই টিকির কয়েক গাছা শুকনো চুল। হ্যাঁ, রুদ্র স্পষ্ট দেখছে, যেন সরু কালো সাপের মতো ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। চুলগুলো এমনভাবে নড়ছে যেন সেগুলোর নিজস্ব প্রাণ আছে। সেই অবয়বের কোনো চোখ নেই, চোখের জায়গায় দুটো কালো গভীর গর্ত, যেন অনন্তকালের অন্ধকার জমে আছে সেখানে। অথচ রুদ্র অনুভব করতে পারল সেই শূন্য গর্ত দুটো তার ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে, তার প্রত্যেকটা নিঃশ্বাস গুনে নিচ্ছে। হিমেল আতঙ্কে রুদ্রের রক্ত জল হয়ে গেল। তার হাত থেকে সিগারেটটা পড়ে গেল, জ্বলন্ত প্রান্তটা ছিটকে গেল দূরে। সে ক্ষুদ্র আলোতে কিভাবে যেন ক্ষণিকের জন্য সেই বীভৎস মুখটা আরো স্পষ্ট হয়ে উঠল। রুদ্র দেখল তার মুখে কোনো ঠোঁট নেই, শুধু একটা বিকৃত কালো ছিদ্র, যেখান থেকে একটা ফুসফুসানির শব্দ আসছে। আর এই শব্দটা রুদ্রর পরিচিত বলে মনে হলো। কেউ কি তার নাম ধরে ডাকছে? সে পাথর হয়ে দাঁড়িয়ে রইল, বিস্ফারিত চোখে দেখল সেই বীভৎস দৃশ্য। মাথার সেই সরু টিকির শুকনো চুলগুলো যেন ক্ষুধার্ত সাপের মতো ফোঁস ফোঁস করছে, ক্রমশ এগিয়ে আসছে তার দিকে, যেন তাকে পেঁচিয়ে ধরবে, তার শ্বাস রোধ করবে। ওদিকে অবয়বটাও তার কুঁজো শরীরটাকে নিয়ে উঠে দাঁড়ালো। রুদ্র দেখল তার পা দুটো কেমন বিকৃত, পেছনের দিকে বেঁকানো। এবার ঘটল ভয়ঙ্কর ঘটনাটা। সেই বীভৎস অবয়বটা হঠাৎ তার মুখের কালো ছিদ্র খুলে এক ভয়ানক আর্তনাদ করল। এমন একটা শব্দ যেন একসাথে হাজার কাকের ডাক, নেকড়ের চিৎকার আর মানুষের কান্নার মিশ্রণ। সেই শব্দে পুরো রাতের আকাশ যেন কেঁপে উঠল। দূরের গাছপালার পাতা ঝরঝর করে ঝরে পড়ল, এমনকি তারাগুলো যেন কিছুক্ষণের জন্য তাদের আলো হারালো। মুহূর্তের মধ্যে রুদ্রর সমস্ত ভয় একত্রিত হয়ে এক তীব্র চিৎকারের রূপ নিল। কয়েক পা পিছতেই রেলিংয়ের সাথে ধাক্কা খেল জোরে। ওদিকে সেই বীভৎস অবয়বটা তার শিকারের অপেক্ষায়। তার টাক মাথার সরু টিকির চুলগুলো তখনও রুদ্রর দিকে ধীর অলস ভঙ্গিতে এগিয়ে আসছে।
একটু একটু করে রুদ্রর কাছে আসতে এসে দেখতে পেল প্রত্যেকটা চুলের ডগায় ছোট ছোট কালো ফোঁটা তৈরি হচ্ছে বিষের মতো। রেলিংয়ে ধাক্কা খেয়ে মাথায় বেজায় আঘাত পেয়েছে রুদ্র। সেখান থেকেই রক্ত ঝরে পড়ছে। এবার সেই রক্তের গন্ধ পেয়েই ওই বিভৎস অবয়বটা এক লাফে এগিয়ে এলো। এত দ্রুত এলো যে রুদ্রর চোখে ধরা পড়ল না। পরক্ষণে সে দেখল অবয়বটা হাঁটু মুড়ে তার সামনে বসে। লম্বা কালো জিভ বের করে সে রক্তের স্বাদ নিচ্ছে, যেন অনেক দিনের পিপাসু। আর সেটা নড়ার সময় যেন একটা শীষ শীষ শব্দ হচ্ছে। এর পরের কয়েক মুহূর্ত রুদ্রর কাছে দুঃস্বপ্নের মতো। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ভো দৌড় লাগালো। ছাদের দরজা খুঁজে কোনো মতে ভেতরে ঢুকে হুড়মুড় করে বন্ধ করে দিল দরজা। কিন্তু দরজা বন্ধ করার আগে সে শুনতে পেল পেছন থেকে ভেসে আসছে ভয়ানক হাসিটা। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ছুটে এসে দরজায় পিঠ লাগিয়ে ভয়ে আতঙ্কে ঠকঠক করে কাঁপছে রুদ্র। সাহেব, ও সাহেব, ওঠেন। আরে এইখানে কেন শুয়ে আছেন? ওহো, বলি ওঠেন। আরে কি হইল কে জানে। কে আপনি? জ্ঞান ফিরতেই রুদ্র হকচকিয়ে উঠে বসল। তার সামনের সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির দিকে একভাবে চেয়ে থাকল সে। গতকাল রাতের ওই ভয়াবহ ঘটনার পর তার মানে সে সিঁড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এসবই ভাবছে সামনের লোকটি আবার বলল, আগে আমি মাধব, আপনাদের পরিবারের পুরানো ভৃত্য, পাশের গাঁয়ে থাকি। খবর পাইলাম যে আপনি আইছেন, তাই আমি দেখতে আইলাম। আপনাদের তো কেউই আসেন না এইখানে, তাই পেতুমটা শুনে আমি তো বেশ অবাকই হয়েছিলাম। যদিও ছাড়েন, আপনি এইখানে কেন? চলেন, নিচে চলেন। মাধবকে দেখে রুদ্র যেন সাপে বর পেল। মনে মনে ভাবল, যাক, এই মৃত্যুপুরীতে কেউ তো তার সাথে আছে। তাছাড়া লোকটা যদি পরিবারের পুরনো ভৃত্য হয়, নিশ্চয়ই সে কিছু তথ্য দিতে পারবে। শরীরে বল প্রায় নেই বললেই চলে। কোনো মতে মাধবের হাত ধরে সে নিচে নেমে এলো। আপনি বসেন, হ্যাঁ, আমি কিছু খাবার ব্যবস্থা করতেছি। রুদ্র কৃতজ্ঞ দৃষ্টিতে মাধবকে ডেকে বলল, এই 500 টাকাটা রাখুন, আপনি দুজনের জন্য জল খাবার নিয়ে আসুন। আর যদি কিছু বাঁচে ফেরত দিতে হবে না, আপনি রেখে নেবেন। টাকাটা হাতে নিয়ে কপালে ঠেকিয়ে বেরিয়ে গেল মাধব। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। একটু ওষুধ আনতে পারলে ভালো হতো বোধ হয়। ধুর বাবা, কাজের সময় কিচ্ছু মনে থাকলে হয়। কপালের কাটা জায়গাটায় হাত পড়তে এই শিউরে উঠল রুদ্র। চোখের সামনে ভেসে উঠল কিভাবে গতকাল ওই বিভৎস দর্শন জীবটি ওর কপাল থেকে রক্তের ফোঁটা চেটে চেটে খাচ্ছিল। ব্যাপারটা ভুলতেই বোধহয় গা ঝাড়া দিয়ে উঠে বসল রুদ্র। না, এসব ভেবে ভয় পেলে চলবে না তাকে।
যে কাজের জন্য এসছে সেই কাজে তাকে সফল হতেই হবে, না হলে যে তার আর তার সন্তানের সমূহ বিপদ। তার কথা সে চিন্তা করে না, কিন্তু সে না থাকলে তার সন্তানটা বড় হবেই বা কিভাবে? এসব ভেবে মন থেকে কাল রাতের ভয় তাড়াতেই বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে তুলে নিল সে। নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা। সেই 2 দিন আগে শ্রীময়ীর সাথে কথা হয়েছিল। এখন কেমন আছে, ওষুধ খাচ্ছে কিনা ঠিক করে কিছুই জানার উপায় নেই যে। 15 মিনিটের মধ্যে গরম গরম লুচি আর সাদা আলুর দম নিয়ে হাজির হলো মাধব। খাবার গলাধকরণ করে একটু যেন শরীরে বল পেল রুদ্র। আচ্ছা মাধব বাবু, আপনি কতদিন কাজ করছেন এই বাড়িতে? তা প্রায় 40 বছরের কম না সাহেব। আমরা বংশ পরম্পরায় এই বংশের নেমক খাইছি। যখন খবর পাইলাম যে ছোটবাবু মানে আপনি আইছেন, আমিও সইলা আইলাম। বাহ, ভালো ভালো। আচ্ছা একটা কথা বলুন তো, এই বাড়ির অবস্থা এই রকম কি করে হলো? তরকারির শেষ ভাগটা আঙুল দিয়ে চেটে মাধব বলল, দেখেন ছোটবাবু, আপনি যা জানতে চান খইলা বলেন। এই বাড়ির ভিতরটা যে ভালো না সেইটা আশা করতেছি আপনি জাইনে গেছেন। তাই না ঢাইকা আমার একটু বলেন তো যে কাল রাতে ঠিক কি হয়েছিল। রুদ্র গত রাতের সেই ভয়াবহ ঘটনার সাথে সাথে ডায়েরি, শরীরের অবস্থা, আগত সন্তানের কথা সবই মাধবকে খুলে বলল। কারণ এই কঠিন পরিস্থিতিতে যদি কেউ আশার আলো নিয়ে আসে তো সেই একমাত্র মাধব। সমস্তটা শুনে মাধব বলল, রক্তিম রায়চৌধুরীকে আমি নিজে চোখে দেখি নাই, তবে শুনেছিলাম যে উনি তন্তর মন্তর করতেন। সে কি সাংঘাতিক। মাধব তার মুখটা রুদ্রর কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, শুনছি উনি নরবলিও দিছিলেন। কি পাপ, কি পাপ। হাত দুটো আবারও মাথায় ঠেকালো। তবে তবে আমাকে বলুন। আমার এক পরিচিত আছেন, যোগী অভয়ানন্দ। শুনেছি খুব পবিত্র যোগী পুরুষ। যদি অনুমতি দেন তো আপনারে নিয়ে যেতে পারি তার কাছে। অভয়ানন্দ নামটা রুদ্রর মনে সামান্য আশার সঞ্চার করল। পবিত্র, যোগী, তান্ত্রিক এসবের উপরে রুদ্রর কোনো কালেই কোনো বিশ্বাস বা ভরসা ছিল না। কিন্তু এখন পরিস্থিতি এমনই এক আধার তাকে চেপে ধরেছে যে বিশ্বাস করতে সে এখন বাধ্য। আর এই যোগী তান্ত্রিকই হয়তো এই আধারের কোনো কিনারা দিতে পারবেন। বেশি কিছু না ভেবে রাজি হয়ে গেল রুদ্র। পরের দিন মাধব রুদ্রকে নিয়ে চলল গ্রামের প্রান্তে। শ্মশানের পাশ দিয়ে সরু পথ, দুধারে সারি সারি কদম গাছ। গ্রামের শ্মশান রুদ্র এই প্রথমবার দেখছে। এর আগে কোনো যোগী পুরুষকে নিজের চোখে দেখেনি সে, কেবল গল্পেই শুনে এসেছে। তাছাড়া যোগ, তন্ত্র, পুজো, মন্ত্র, যন্ত্র সমস্ত ব্যাপারে কোনোদিনই তো তার কোনো আগ্রহ ছিল না। হাঁটতে হাঁটতে ক্রমশ ক্লান্ত হয়ে ওঠে রুদ্র। শরীরটা আর সঙ্গ দিচ্ছে না। ফুসফুসের ভিতর হাজার হাজার হাহাকার শুনতে পাচ্ছে সে। মনে হচ্ছে এই বুঝি শ্বাসটা থেমে যাবে। আর কিছুক্ষণ, প্রতিটা মুহূর্তে প্রাণ হাতে নিয়ে চলেছে। কাঁপা কাঁপা পা তার শরীরটাকে কিছুতেই টেনে নিয়ে যেন এগিয়ে যেতে পারছে না। তবুও রুদ্র চলছে তার সন্তানের কথা ভেবে। ভুলে গেলে যে চলবে না, সে ইতিমধ্যে 35 বছরে পা দিয়েছে। মৃত্যু এখন যে কোনো সময় আসতে পারে। চলতে চলতে একবার জিজ্ঞাসা করল রুদ্র, আর কতক্ষণ?
অবশেষে এক সময় তারা পৌঁছালো একটি ছোট্ট কুঠিরের সামনে। চারিদিকটা শান্ত স্নিগ্ধ, তুলসীর সুবাস আর ধূপের হালকা ধোঁয়া এক পবিত্র আবহাওয়া তৈরি করেছে। কুটিরের ভেতর প্রবেশ করতেই রুদ্র এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হল। তার দুর্বল শরীর যেন মুহূর্তে সতেজ হয়ে উঠেছে। মনের মধ্যে জমে থাকা কালো মেঘ সরে গিয়ে এক শান্ত ইতিবাচক আলো প্রবেশ করল। সে দেখল কুটিরের মাঝখানে পদ্মাসনে উপবিষ্ট এক সৌম্য মূর্তি, যোগী অভয়ানন্দ। তার মুখ শান্ত প্রসন্ন, দীর্ঘ শুভ্র দাড়ি তার বুকের ওপর নেমে এসেছে। উজ্জ্বল জ্যোতির্ময় চোখ, যেন বহু যুগের জ্ঞান সেখানে স্থির। মাথায় জটা, পরিধানে গেরুয়া বস্ত্র। লোকটার চারপাশে এক পবিত্র ঔজ্জ্বল্য অনুভব করল রুদ্র। অভয়ানন্দ মৃদু হেসে রুদ্রর দিকে তাকালেন। তার দৃষ্টি যেন রুদ্রর ভেতরের সমস্ত ভয়, সমস্ত জিজ্ঞাসা ভেদ করে চলে গেল। এসো বৎস। তার কণ্ঠস্বর শান্ত। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। রুদ্র বিস্ময়ে অভিভূত হয়ে গেল। অভয়ানন্দ তবে কি সমস্ত কথা আগে থেকেই জানেন? রুদ্র মাধবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অভয়ানন্দ হাসলেন। রুদ্রর বিস্ময়ের ভাবটা বুঝতে পেরে তিনি বললেন, মহাদেবের আশীর্বাদ আর দীর্ঘদিনের সাধনার ফল। কিছু জ্ঞান লাভ করেছি, তাতে এটুকু বলতে পারি। তোমাদের বংশের এই পাপের উৎস আজকের নয়, বহুদিনের। বসো, আমি বলছি। রক্তিম রায় চৌধুরী মূর্খ দুর্বল জমিদার। ভৈরবের একটা পুতুলের ন্যায় ছিল সে। তার লোভ আর দুর্বলতাকে কাজে লাগিয়ে ভৈরব নিজের অভিসন্ধি বাস্তবায়িত করার পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। তার অভিসন্ধি ছিল অনেক পুরনো, অনেক জটিল। বহুকাল ধরে সে তার জন্য একটু একটু করে তার মাঠ সাজিয়েছে। ব্রহ্ম হত্যা সাধারণ মানুষের কাছে ভয়ঙ্কর পাপ হলেও ভৈরবের কাছে ছিল তা এক নতুন শক্তির উৎস। অধার্মিক কাজের ফলস্বরূপ সেই অপবিত্র রক্ত, সেই বেদনাহত ধর্ষিত নারী আত্মার হাহাকার এক শক্তিশালী অনুঘটকে পরিণত হয়েছিল, যা ব্রহ্ম রাক্ষস জেগে ওঠার কারণ হয়ে দাঁড়ানোর জন্য যথেষ্ট ছিল। আর সেই অভিশপ্ত জমি যেখানে ছিল ভগীরথ ব্রাহ্মণের ভিটা, সেটাই জলের দরে হস্তগত করার এক বিরাট সুযোগ ছিল। অমরত্বের প্রতিশ্রুতি দিয়ে রক্তিমের লোভকে উস্কে রক্তিম রায়চৌধুরীর হাতে সেখানে রক্তিম নিবাস তৈরি করিয়েছিল ভৈরব। এসবই তার সুচিন্তিত পরিকল্পনা। সেই মাটি, সেখানে ব্রহ্মের রক্ত মিশে আছে, আর সেটাই হল ব্রহ্ম রাক্ষসের স্থায়ী আস্তানা। ভৈরব জানত সেই অশরীরী শক্তি আকৃষ্ট হবে তার নিজের রক্তে ভেজা ভূমির প্রতি। তার বিভৎস তন্ত্র সাধনার লক্ষ্যই ছিল সেই ব্রহ্ম রাক্ষসকে বশ করা, তার অসীম ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে আনা। এসব কিছুর ভেতর রক্তিম আর তার বংশধররা ছিল ভৈরবের সেই ভয়ঙ্কর খেলার গুটি স্বরূপ। তাদের দুর্বলতা, তাদের লোভ সবকিছু ভৈরবের হাতের মুঠোয়। সে ধীরে ধীরে তাদেরকে ঠেলে দিচ্ছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। রক্তিম নিবাস কোনো আশ্রয় ছিল না, বরং ছিল এক অভিশপ্ত পিঞ্জর, যেখানে অতীত পাপের অন্ধকার ডানা মেলতে প্রস্তুত ছিল। তাহলে ভৈরবের পরিকল্পনাটা বুঝতে পারছ নিশ্চয়ই। এবার সে কি করল শোনো। সেই ব্রহ্ম রাক্ষসকে গোপনে আহ্বান জানিয়ে তার সাথে এক ভয়ঙ্কর চুক্তি করল। সে ব্রহ্ম রাক্ষসকে
ওই রায় চৌধুরী বংশের পুত্র সন্তানদের প্রতি ৩৫ বছর বয়সে কলিজা উৎসর্গ করার প্রতিশ্রুতি দিল। শুধু তাই নয়, সে আরও এক জঘন্য কাজ করল। সেই ব্রহ্ম রাক্ষসের সঙ্গে এ বংশের প্রত্যেক কন্যা সন্তানকে ভোগ করার চুক্তিও করল। ভৈরব বিশ্বাস করত এই বিভৎস আহার এবং কন্যা সন্তানের বিনিময়ে ব্রহ্ম রাক্ষস তার নিয়ন্ত্রণে থাকবে এবং তাকে অসীম ক্ষমতা প্রদান করবে। রক্তিম রায়চৌধুরী জানতেন ভৈরবের অভিসন্ধি? ওনার সাথে কি হয়েছিল? রুদ্রর কৌতূহল ক্রমশ বাড়ছে। তার বংশের ইতিহাস যে এতটা কালিমা লিপ্ত তা তো তার জানা ছিল না। যোগী একটা মাটির ঘট থেকে কিছুটা জল খেয়ে বললেন, ওনার পাপের সাজা উনি পেয়েছেন। তুমি হয়তো কিছুটা জানতে পেরেছ যে উনি জীবনে কত পাপ করেছিলেন। এমনকি তন্ত্র সিদ্ধির জন্য নরবলি দিতেও পিছপা হননি। অনেকে বলেন উনি নিজের স্ত্রীকেও নাকি বলিতে চড়িয়েছিলেন, আর সবই করেছিলেন নিজের অমরত্ব লাভের জন্য। এ কথাও শোনা যায় যে ওনার এক কন্যা সন্তান হয়েছিল। গোপনে সেই সন্তানকে চুক্তি মতো ভৈরবের প্ররোচনায় নিজে হাতে বলি দেন। তুমি যখন জানতেই চাইছো ওনার সাথে কি হয়েছিল, তবে শোনো। গভীর রাত, নিস্তব্ধ জঙ্গল। এই জনমানবহীন জঙ্গলের পথে হেঁটে চলেছেন জমিদার রক্তিম রায়চৌধুরী। জমিদারি খাজনা আদায় করে ফিরছিলেন তিনি। রক্তিম নিবাসের কাছাকাছি আসতেই হঠাৎ তার কানে এলো এক বিকট হাসি, এক হাড় হিম করে দেওয়া হাসি। রক্তিমবাবু থমকে দাঁড়ালেন। দেখতে পেলেন বাড়ির পেছনের পিপল গাছের ডালে কিছু একটা ঝুলছে, একটা অদ্ভুত মূর্তি। উনি দেখেই বুঝতে পেরেছিলেন এ আর কেউ নয়, এই সেই ব্রহ্ম রাক্ষস। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, গলা থেকে স্বর বেরোতে চায় না। কি করবেন বুঝতে না পেরে বাড়ির দিকে পা চালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। দেখতে পেলেন পিপল গাছের মগডাল থেকে মূর্তিটা ধীরে ধীরে নেমে আসছে। ব্রহ্ম রাক্ষসের নখগুলো ছিল লম্বা, ছুরির মতো ধারালো। তার শরীর থেকে টপ টপ করে ঝরে পড়ছিল পচা রক্ত। চোখ দুটো লাল অগ্নিকোলকের মতো জ্বলছিল, যেন পৃথিবীর সমস্ত রক্ত চুষে নিতে চায়। হঠাৎই এক লাফে সেই ব্রহ্ম রাক্ষস এসে পড়ল মাটিতে পড়ে থাকা রক্তিমের সামনে। মাটি থেকে এক টানে তাকে তুলে ফেলল। রক্তিমের পা দুটো তখন হাওয়ায় দুলছিল, আতঙ্কে হাঁসফাঁস করছিলেন তিনি। কিন্তু ব্রহ্ম রাক্ষসের পাথরের মতো শক্ত হাত থেকে নিজেকে ছাড়ানোর উপায় ছিল না। সেই ভয়ানক দানব তার বিকট তীক্ষ্ণ নখ দিয়ে রক্তিমের বুক চিড়ে ফেলল। ব্রহ্ম রাক্ষস এক বিভৎস তৃপ্তি নিয়ে রক্তিম রায়চৌধুরীর বুকের ভেতরে হাত ঢুকিয়ে উষ্ণ ধরফর করতে থাকা কলিজাটা যখন টেনে বার করল, কলিজাটা তখনও নড়ছিল। এই দেখে এক পৈশাচিক হাসি খেলে গেল তার মুখে। তারপর সেই উষ্ণ রক্তমাখা কলিজাটা মুখে পড়ে চিবোতে লাগল। পরের দিন সকালে গ্রামের মানুষ যখন রক্তিম বাবুর দেহ খুঁজে পেল, তার বুকের হাড়ের খাঁচা ছিল তখন ফাঁকা। চারপাশে পড়েছিল জমাট বাঁধা কালো রক্ত।
সমস্ত ঘটনা শুনে রুদ্রর প্রায় দম বন্ধ হয়ে আসার জোগাড়। সে নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। রায়চৌধুরী বংশের ইতিহাস যে এতটা নৃশংস, এতটা ভয়ঙ্কর, এ ধারণা তার ছিল না। সে কাঁপা গলায় বলল, আর ভৈরব, তার কি হয়েছিল? ব্রহ্ম রাক্ষস ৩৫ বছর বয়সী রক্তিম রায়চৌধুরীর কলিজা পেয়েছিল ঠিকই, কিন্তু তারপর তার বংশে কন্যা সন্তান না হওয়ায় ব্রহ্ম পিশাচের রাগ হয়ে গিয়েছিল অগ্নিমুখী। ভৈরব সেই রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি, তারও মৃত্যু ঘটেছিল ভয়ঙ্কর। ব্রহ্ম পিশাচ যখন বুঝতে পারে ভৈরবের ক্ষমতা সীমিত এবং ভৈরব তাকে সম্পূর্ণ বশে রাখতে পারবে না, তখন সে ভৈরবের উপরেও ঝাঁপিয়ে পড়ে। ভৈরবের বিভৎস তন্ত্র সাধনা সেদিন তাকে রক্ষা করতে পারেনি। সেই অন্ধকার শক্তির কাছে ভৈরব ছিল কেবল একটা খেলনা, যার প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এক রাতে তন্ত্র সাধনারত অবস্থায় ব্রহ্ম রাক্ষস ভৈরবের মুন্ডুটাকে ছিঁড়ে আলাদা করে ধর থেকে। তারপর ভৈরবকে সম্পূর্ণরূপে ভক্ষণ করে নেয়। রক্তিম নিবাসের অভিশপ্ত মাটিতে কেবল ভৈরবের রক্ত পড়ে থাকে। এই ছিল তার ক্ষমতার, তার লোভের চূড়ান্ত পরিণতি। রুদ্র আর দ্বিধা করতে পারল না। সেই শান্ত জ্যোতির্ময় মুখের দিকে তাকিয়ে তার ভেতরের সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। সে ঝুঁকে অভয়ানন্দের পায়ের কাছে মাথা নত করে বলল, আমার সন্তানকে বাঁচান বাবা, আমার সন্তানকে বাঁচান। আমার আর বেশি সময় নেই, কিন্তু কিন্তু আমার ঔরসজাত সন্তান যেন অভিশাপের শিকার না হয়। যা যা বলবেন আমি তাই করব, আপনি আমাকে পথ দেখান। অভয়ানন্দ রুদ্রর মাথায় হাত রাখলেন। তার স্পর্শে সে এক অদ্ভুত সান্ত্বনা অনুভব করল, যেন বহু জন্মের পাপ ভার নেমে গেল তার কাঁধ থেকে। ওঠো বৎস, তোমার ব্যাকুলতা আমি বুঝতে পারছি। বংশের পাপের বোঝা বড় কঠিন, কিন্তু বিশ্বাস রাখো, আলো আসবেই। মহাদেবের কৃপা থাকলে সব বাধা অতিক্রম করা যায়। যোগী আরো বললেন, ব্রহ্মপিশাচ এখনো হয়তো সেই বাড়িতেই আবদ্ধ। সময়ের কাঁটা দ্রুত ঘুরছে, অবিলম্বে কোনো পদক্ষেপ নিতেই হবে। রুদ্রকে অভয় দিলেন, তিনি তার পাশে থাকবেন, তাকে পথ দেখাবেন। কিন্তু এই লড়াই সহজ হবে না। অতীতের অন্ধকার শক্তির মোকাবিলা করতে হলে রুদ্রকে নিজের ভেতরের ভয় আর দুর্বলতাকে জয় করতে হবে। কিন্তু যোগীর কপালে চিন্তার ছাপ দেখে রুদ্র সাময়িক ঘাবড়ে গিয়ে বলল, বাবা, সব ঠিক আছে তো? রুদ্রর দিকে স্থির দৃষ্টি রেখে তিনি বললেন, একটা জায়গায় বড় খটকা লাগছে বৎস। আমার পূর্বজদের থেকে আমি যা জেনেছি এবং আমার দীর্ঘদিনের সাধনার ফলে যা উপলব্ধি করেছি, সেই অনুযায়ী ওই ব্রহ্ম রাক্ষসকে রুদ্রাক্ষ পণ্ডিত নামের একজন সিদ্ধ পুরুষ বেঁধে দিয়েছিলেন। রক্তিম রায়চৌধুরীর পাপের প্রায়শ্চিত্ত করতে এবং বংশকে রক্ষা করার জন্য ভ্রাতা প্রতিম রায়চৌধুরী রুদ্রাক্ষ পণ্ডিতের শরণাপন্ন হন। রুদ্রাক্ষ পণ্ডিত বিশেষ তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভগীরথের ব্রহ্ম পিশাচকে রক্তিম নিবাসের পিছনে পুকুর পাড়ের সেই পিপল গাছের সাথে আবদ্ধ করেছিলেন। যোগী কিছুক্ষণ নীরব থেকে রুদ্রের দিকে তাকালেন। কিন্তু সেই ব্রহ্ম পিশাচ যদি এখনো আবদ্ধ থাকে, তবে গতকাল রাতের আধারে তুমি কাকে দেখলে? রহস্যের গভীরে আরো অন্ধকার লুকিয়ে আছে বৎস। না না না, আমার ঠিক বোধগম্য হচ্ছে না। রুদ্রর দিকে একভাবে চেয়ে থেকে শান্ত স্বরে বললেন, বৎস,
এই রহস্যের জট খুলতে গেলে আমাকে আরো গভীরে যেতে হবে। আমার কিছু শিষ্য রয়েছে যারা এই অঞ্চলে তন্ত্রমন্ত্র ও অশুভ শক্তির গতিবিধি সম্পর্কে বেশি সচেতন। আমি তাদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন অবিলম্বে খোঁজ লাগায়। কিবা কারা সেই আবদ্ধ ব্রহ্ম পিশাচকে পুনরায় জাগিয়ে তোলার দুঃসাহস দেখালো, তাদের উদ্দেশ্যটাই বা কি, এগুলো জানা দরকার। পরের কয়েকটা দিন রুদ্রর উদ্বেগে কাটল। অভয়ানন্দের শিষ্যরা তাদের কাজ শুরু করে দিয়েছে। তারা জঙ্গলে পরিত্যক্ত মন্দিরে এবং তন্ত্র সাধনার গোপন আস্তানায় খোঁজ খবর নিয়েছে ইতিমধ্যেই। এভাবে আরও কয়েকটা দিন কাটার পর অবশেষে তারা ফিরে এলো এক ভয়ানক তথ্য নিয়ে। ভৈরবের বংশধরেরা, তাদের পূর্বপুরুষের সেই অন্ধকার সাধনার উত্তরাধিকারীরা বহু বছর পর আবার এই অঞ্চলে ফিরে এসেছে। অভয়ানন্দের শিষ্যরা যখন এই খবর তার কাছে পৌঁছে দিল, তখন অভয়ানন্দের মুখেও চিন্তার ছাপ পড়ল। রুদ্রর দিকে তাকিয়ে তিনি বললেন, ভৈরবের রক্ত এখনো জীবিত। তাদের উদ্দেশ্য আরো ভয়ঙ্কর কিছু হতে পারে বৎস। ব্রহ্মপিশাচকে জাগিয়ে তারা হয়তো সেই অশুভ শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। যা তাদের পূর্বপুরুষ পারেনি সেই কাজ পুনরায় করতে চায় তারা, কিংবা অন্য কোনো ভয়ানক পরিকল্পনা আছে তাদের। আমাদের আর সময় নষ্ট করার অবকাশ নেই। 6 মাস আগের কথা। অন্ধকার রাত, আকাশের চাঁদ কালো মেঘের চাদরে ঢাকা। ভৈরবের বংশধরদের গোপন আস্তানায় এক বিভৎস তন্ত্র সাধনার আয়োজন চলছে। কুণ্ডের চারপাশে ছড়িয়ে আছে মানুষের মাথার খুলি, পশুর বিচিত্র হাড়গোড়। তীব্র শ্বাস রুদ্ধকর ধূপের ধোঁয়ায় বাতাস ভারী হয়ে। প্রতিটি নরমুণ্ডের ফাঁকা অন্ধকার চোখ যেন ভৈরবের বংশধরদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তাদের অন্তরে গভীর কামনার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিচ্ছে। তাদের মুখমণ্ডল উত্তেজনায় কুটিল, প্রতিটি শিরা উপশিরা যেন লাফিয়ে উঠছে, চোখে বন্য রক্ত লাল আকাঙ্ক্ষা। তাদের মগজে ঘুরে বেড়াচ্ছে এক উদগ্র শিকারের নেশা। প্রাচীন একটা পুঁথি তাদের সামনে খোলা, তার প্রত্যেকটি পাতায় লেখা ব্রহ্মপিশাচকে জাগানোর মন্ত্র আর সেই ভয়ঙ্কর চুক্তির গোপন কথা, যা যুগ যুগ ধরে এই বংশে চলে আসছে। পুঁথির জীর্ণ পাতাগুলো যেন শত শত বছরের অন্ধকার ইতিহাস বহন করছে। প্রতিটি অক্ষরের নিচে লুকিয়ে অজস্র অশুভ শক্তির মন্ত্রণা। তাদের প্রধান জীর্ণ চেহারার এক বৃদ্ধ তান্ত্রিক, যার চামড়া কুঁচকে গিয়েছে সময়ের আঘাতে। সে চাপা স্বরে মন্ত্র আওড়াচ্ছে। তার কণ্ঠস্বরে যেন বহু যুগের সঞ্চিত অন্ধকার শক্তি ফিস ফিস করছে। প্রতিটি শব্দে একটা বিভৎস কালো জাদুর সুর। কুণ্ডের লেলিহান আগুনে তারা নিক্ষেপ করছে একটার পর একটা নিষিদ্ধ উপকরণ। জাদু করা বীজ যা আত্মাকে শুষে নেবে, শ্মশানের ছাই যা হাজার আত্মাকে ধারণ করবে, আর রায় চৌধুরী বংশের পুরনো পোশাকের টুকরো যা তাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করবে। প্রতিটি নিক্ষেপের সাথে সাথে কুণ্ডের আগুন যেন আরো তীব্র হয়ে জ্বলে উঠছে। তার শিখাগুলো অদ্ভুতভাবে পাক খাচ্ছে। আজ তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। যে এই অমাবস্যার তিথি যেন সেই মাহেন্দ্রক্ষণ। তন্ত্রের গণনা নির্ভুল। কুমারীর রক্ত ব্রহ্মপিশাচের ক্ষুধা নিবারণ করবে। পূর্ণ হবে তাদের পূর্বপুরুষ ভৈরবের সেই ঘৃণ্য চুক্তি, যা ভৈরব সম্পন্ন করে যেতে পারেনি। আজ তারা সে কাজ সম্পন্ন করে তাদের সেই মহান পূর্বপুরুষকে সন্তুষ্ট করবে। পুঁথির পাতা থেকে তারা জেনেছে
কুমারীর পবিত্র রক্ত ব্রহ্ম পিশাচের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে, তাকে আরো ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য করে তুলবে। চারপাশে আঁকা জটিল তান্ত্রিক নকশা, রক্ত আর সিঁদুরের মিশ্রণে তৈরি, যেন কোনো অশুভ শক্তির জাল বোনা হয়েছে। প্রতিটি নকশা কোনো এক অজানা ভাষায় অভিশাপের কথা বলছে। ওদিকে কুণ্ডের আগুনে তারা একভাবে ছুড়ে চলেছে মানুষের চুল, পোড়া নখ আর রায়চৌধুরী বংশের পুরনো কাপড়ের ছিন্ন অংশ। প্রতিটি নিক্ষেপের সাথে সাথে একে অপরের দিকে তাকিয়ে বীভৎস হাসি হাসছে। তাদের চোখে ঝলকে উঠছে ভবিষ্যতের সাফল্য। বৃদ্ধতান্ত্রিক হাড়ের ধারালো ছুরি হাতে নিয়ে কুণ্ডের দিকে ঝুঁকে আরও তীব্র স্বরে মন্ত্র আওড়াতে লাগল। সাক্ষাৎ যমদূতকে আহ্বান জানাচ্ছে যেন। তার কণ্ঠস্বর ক্রমশ কর্কশ হয়ে উঠছে, প্রতিটা শব্দ যেন অন্ধকার জগতের আর্তনাদ। একটা সময় কুণ্ডের আগুন স্তম্ভের মতো আকাশ পানে উঠল, তার শিখা অস্বাভাবিক নীল বর্ণ ধারণ করল। বাতাসের শীতলতা ক্রমশ বাড়তে শুরু করল, মনে হলো যেন কোনো অশরীরী স্পর্শ অনুভূত হচ্ছে। চারপাশে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো, শুধু কুণ্ডের আগুনের শব্দ আর তান্ত্রিকের মন্ত্র ছাড়া চরাচর শান্ত হয়ে গেল। ঠিক এই মুহূর্তে দূরে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে পুরনো পিপল গাছের ডালপালা নড়ে ওঠে, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের নাড়াচ্ছে। এবার দপ করে জ্বলে উঠল দুটো আগুনের বিন্দু ও দুটো চোখ। একটা গোটা শরীর গাছের মোটা ডাল থেকে উল্টো হয়ে ঝুলছে, খাটো বিকৃত শরীর, চামড়া শুকনো দড়ির মতো, যেন 100 বছরের পুরনো কোনো মমি। তার উপস্থিতিতে সমগ্র চরাচরের বুকে যেন এক থরহরি কম্প উঠল। সে যেন সাক্ষাৎ এক মৃত্যুর বার্তাবহক। বৃদ্ধতান্ত্রিক কুণ্ডের দিকে আরো কিছুটা ঝুঁকে বলতে আরম্ভ করল, হে ভয়ঙ্কর ব্রহ্ম পিশাচ, বহু যুগের প্রতীক্ষার পর সেই ক্ষণ এসেছে। রায়চৌধুরী বংশের কুমারীর পবিত্র রক্ত আপনার জন্য অপেক্ষা করছে। রুদ্র রায়চৌধুরীর স্ত্রী সন্তান সম্ভবা, তারই ঔরসে পালিত হচ্ছে তাদের কন্যা সন্তান। আবার জন্ম নিতে চলেছে আপনার প্রেয়সী, গ্রামের মোড়লের মেয়ে, রায়চৌধুরী বাড়ির কন্যা সন্তান রূপে। আর তার আগমন আমাদের শক্তি বৃদ্ধি করবে, আপনাকে আরো ক্ষুধার্ত করবে। তাকে পেয়েই সন্তুষ্ট হবেন আপনি, আর তার বদলে আমাদের রক্ষা করবেন, আমাদের ইচ্ছা পূর্ণ করবেন। আবারও মন্ত্র আওড়ালো সে তীব্র কর্কশ স্বরে। পিপল গাছে উল্টো ভাবে ঝুলন্ত ব্রহ্ম রাক্ষসের শরীর সামান্য নড়ল। এবার একটা চাপা গোঙানির শব্দ বেরুল তার মুখ থেকে, যেন বহু যুগের ক্ষুধার্ত আত্মা তার শিকারের জন্য ছটফট করছে। ভৈরবের বংশধরদের চোখে ভয় মেশানো উল্লাস। বৃদ্ধতান্ত্রিকের কণ্ঠস্বর আবারও গর্জে উঠল,
রক্তিম নিবাসের উপরে ঘনিয়ে এলো অন্ধকার। এই কদিনে রুদ্রর শারীরিক দুর্বলতা চরম আকার ধারণ করেছে। বিছানা থেকে ওঠার শক্তিও যেন আর নেই। চোখগুলো কোটরাগত, চামড়া ফ্যাকাশে। আজকাল আরও একটা সমস্যা ঘটেছে। দিনের বেলা হোক কি রাতের বেলা, যেদিকেই তাকায় একটা কালো ছায়া দেখতে পায় সে। ঘুমের ঘোরেও ঠান্ডা স্পর্শ আর ক্ষুধার্ত নিঃশ্বাস অনুভব করে। মনে হয় ব্রহ্ম পিশাচের শীতল আঙুল তার গলার চারপাশে আঁকড়ে ধরছে। এই রক্তিম নিবাসে আসার আগে রুদ্র যেরূপ মনের জোর নিয়ে এসেছিল, বর্তমানে তার সিকি ভাগও আর অবশিষ্ট নেই। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে সে। ভয় আর হতাশা আচ্ছন্ন করে ফেলেছে তাকে। বর্তমানে তার মনে হয় এই অভিশাপের জাল থেকে আর বোধহয় তার মুক্তি নেই। তার এবং তার অনাগত সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। আগে ভেবেছিল বিপদ হয়তো শুধুমাত্র তার পুত্র সন্তান হলেই, কিন্তু কন্যা সন্তান হলেও যে নিস্তার নেই। ওই ব্রহ্ম পিশাচের বিষাক্ত নিঃশ্বাস তার উপরেও পড়বে। বাড়ির চারপাশে প্রকৃতির স্বাভাবিক ছন্দও যেন থেমে গিয়েছে। আজকাল আর পাখির ডাক শোনা যায় না। ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে দিনের বেলায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারছে না। গোটা বাড়িটাকে একটা কালো ধোঁয়া যেন ঘিরে ধরছে একটু একটু করে। এরই ভেতর অসহায়ভাবে সময় গুনছে রুদ্র। কখন নেমে আসবে সেই চূড়ান্ত আঘাত, যা তার এবং তার সন্তানের ভবিষ্যৎকে চিরতরে গ্রাস করবে। তবে এই কঠিন পরিস্থিতিতে মাধব কিন্তু রুদ্রর সঙ্গ ছাড়েনি। সে একভাবে তার মনিবের দেখাশোনা করে চলেছে। এমনই একদিন রুদ্র মাধবের হাত ধরে বলল, আমায় একটু নিয়ে যাবেন যোগীর কাছে। আমি আর পারছি না, বুঝতে পারছি আমার জীবনের শক্তি প্রায় শেষ হয়ে আসছে। মাধব রুদ্রকে আশ্বস্ত করে বলল, ছোটবাবু, আপনি চিন্তা করেন না, উনি যোগী পুরুষ, কিছু একটা নিশ্চয়ই করবেন। আপনি এখন কিভাবে যাইবেন? আপনার শরীরের যা অবস্থা। এরপর আর খুব বেশি অপেক্ষা করতে হলো না। সেই দিনই আরও একটু বেলা গড়াতে অভয়ানন্দ নিজেই এসে হাজির হল রক্তিম নিবাসে। রুদ্র এবং রক্তিম নিবাসের এইরূপ করুণ অবস্থা দেখে তার শান্ত মুখ ও কঠিন হল। জেগে উঠল এক দৃঢ় সংকল্প। উনি চিৎকার করে বললেন, তাকে দমন করতে হলে শুধু শারীরিক শক্তি নয়, প্রয়োজন বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান আর পবিত্রতার। এই চরম সংকটের মুহূর্তেও অভয়ানন্দের শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরটা রুদ্রর কানে যেন অমৃতের মতো লাগছিল। এবার অভয়ানন্দ রুদ্রর হাতে একটা জিনিস দিলেন। ভয় আর রক্তপাতের মাধ্যমেই কেবল অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় না, বরং প্রেম, ক্ষমা ও আত্মশুদ্ধির মাধ্যমেই তাকে শান্ত করা যায়। এটি হনুমানের 11টি মুখের ঐশ্বর্গিক শক্তি ধারণ করে, যা ভয়, নেতিবাচক শক্তি ও দুর্ভাগ্য থেকে রক্ষা করতে পারবে, এমনকি সর্বশ্রেষ্ঠ অশুভ শক্তিকে দমন করতেও সক্ষম। এই কবচটিকে বিশেষভাবে সক্রিয় করতে হবে মন্ত্র পাঠের মাধ্যমে। 5001 বার মন্ত্র পাঠের পর তবে এটি একটি শক্তিশালী ঢালে পরিণত হবে। এই ঢাল ব্রহ্ম পিশাচের প্রকোপ থেকে রুদ্র এবং তার সন্তানকে রক্ষা করবে। অভয়ানন্দ রুদ্রকে সেই পবিত্র মন্ত্র শেখালেন। মনে রেখো, আধারের শক্তি যতই প্রবল হোক না কেন, আলোর শক্তি তার চেয়েও বেশি।
পিশাচ তোমায় প্রলোভন দেখাবে, দুর্বল করতে চাইবে প্রতি পদে পদে। তুমি কিন্তু থামবে না। আবারও একটা অমাবস্যার রাত। রক্তিম নিবাসে আয়োজন করা হয়েছে এক মহাযজ্ঞ কুণ্ড। অভয়ানন্দের নির্দেশে রুদ্র মন্ত্রোচ্চারণ শুরু করল। ওম নমো ভগবতে পঞ্চবদনায় ভগবতে সকল শত্রু সমন্বয় স্বাহা। অভয়ানন্দের দৃঢ় কণ্ঠস্বরের সাথে রুদ্রের ক্ষীণ স্বর মিলে মিশে রক্তিম নিবাসের বাতাস পবিত্র মন্ত্র ধ্বনিতে অনুরণিত হতে লাগল। সকল শত্রু সমন্বয় স্বাহা। ওম নমো ভগবতে পঞ্চবদনায় স্বাহা। সকল শত্রু রুদ্র তার সমস্ত শক্তি দিয়ে মন্ত্র জপ করে যাচ্ছিল। এভাবে যখনই সে মন্ত্রের গভীরতম স্তরে পৌঁছতে চেষ্টা করল, তখনই এক প্রবল অশুভ শক্তি তাকে পিছন থেকে ঠেলা দিল। যেন সে ছিটকে গিয়ে মেঝেতে আছড়ে পড়ল। ভগবতে পঞ্চবদনায় পূর্বাকবি হনুমান কবচটা তার হাত থেকে ফসকে যাওয়ার উপক্রম হতেই রুদ্র অনুভব করল একটা দ্বিতীয় কোনো শক্তি যেন হনুমান কবচটাকে আবারও তার হাতের মধ্যে চেপে ঢুকিয়ে দিল। ইতিমধ্যে রুদ্রের মুখের সামনে ব্রহ্ম রাক্ষস তার মুখ খুলে এক বিরাট হাঁ করেছে। আর রুদ্রর মুখ থেকে একটা নীল আভা বেরিয়ে ব্রহ্ম রাক্ষসের মুখের ওই কালো গর্তে ঢুকে যাচ্ছে। ব্যথায় ছটফট করে উঠল রুদ্র। তবু শেষ শক্তি দিয়ে মন্ত্রোচ্চারণ করে চলল সে। ক্রমে দুর্বল হয়ে পড়ছে, আর তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। এসবের মধ্যেও ক্ষীণভাবে যেন তার চেতনাটা জাগ্রত হয়ে আছে, আর তার বলে মনে মনে মন্ত্রোচ্চারণ চালিয়ে গেল সে। ওদিকে ব্রহ্ম পিশাচ প্রবল আক্রোশে রুদ্রর শরীরের সমস্ত জ্যোতি শুষে নিতে ব্যস্ত। হঠাৎ এক সময় রুদ্রর হাতে ধরা সেই একাদশমুখী হনুমান কবচটা একটু একটু করে যেন উষ্ণতা ছাড়তে শুরু করল। সঙ্গে সঙ্গে যে নীল রশ্মিটা রুদ্রর শরীর থেকে ব্রহ্ম রাক্ষসের মুখের মধ্যে গিয়ে ঢুকছিল, সেই রশ্মিতে ভাটা পড়ল। দেখতে দেখতে অদৃশ্য ঢালের মতো কিছু একটা রুদ্রর শরীরটা ঘিরে ধরল। সেই ঢালের এমনই এক বিকর্ষণ শক্তি জাগ্রত হলো যে ব্রহ্ম রাক্ষসের মতো প্রবল পরাক্রমী শক্তিকেও মুহূর্তে দূরে সরে যেতে হলো। কোনো মতে চোখ খুলল রুদ্র। দেখল অভয়ানন্দ তার আসনে স্থির হয়ে বসে। তার জ্যোতির্ময় চোখ বন্ধ, ঠোঁট নড়ছে দ্রুত। উল্টো দিকে মাটিতে আছড়ে পড়া ব্রহ্ম পিশাচ আবার উঠে দাঁড়িয়েছে। অভয়ানন্দর থেকে নির্গত ওই পবিত্র আবহের বিপরীতে ব্রহ্ম পিশাচের ক্রোধ যেন ক্রমশ বাড়ছে। তার ভয়ঙ্কর গর্জন যেন যুগ যুগ ধরে জমে থাকা আর্তনাদ। দেওয়ালগুলোতে ধাক্কা লেগে পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছে। এমন সময় রুদ্র দেখল চারপাশে অন্ধকারের মধ্যে আরো কতগুলো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। এরা আর কেউ নয়, এরা সকলেই ভৈরবের বংশধরেরা। তারা তাদের কালো জাদু শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় যজ্ঞকুণ্ডের উপর। তাদের হাতে নরমুণ্ডের খুলি, মুখে বিভৎস মন্ত্রোচ্চারণের ধ্বনি। তাদের চোখগুলো লাল, যেন আগুন জ্বলছে। চারপাশে কালো ধোঁয়ার কুণ্ডলিটা ক্রমেই পাক খেতে খেতে ঘরটাকে ছেয়ে ফেলল। সেই সাথে বাড়ল উৎকট গন্ধটা, যেন শ্মশানের সমস্ত আবর্জনা এক জায়গায় জড়ো করে দিয়েছে কেউ।
এবার চারপাশে ঘিরে ধরা সেই কালো কালো ছায়ামূর্তিগুলো অভয়ানন্দ এবং রুদ্রকে লক্ষ্য করে অভিশপ্ত ছায় ও মন্ত্রপুত মাদুলি ছুটতে লাগলো। সেই মাদুলির একটা রুদ্রর শরীর স্পর্শ করতেই বিভৎস ঘটনা দেখল সে। রুদ্রর কানে ভেসে আসছে তার স্ত্রী শ্রীময়ীর আর্তনাদ, যেন সে তীব্র যন্ত্রণায় ছটফট করছে। ওই তো কিছুটা দূরেই শ্রীময়ী ভয়ার্ত মুখ চোখ নিয়ে দাঁড়িয়ে 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 তার শরীরটা যন্ত্রণায় বেঁকে যাচ্ছে, আর তার পেটের মধ্যে ওই সন্তানটা যেন সেও যন্ত্রণায় লাফাচ্ছে। এ দৃশ্য রুদ্রের মনকে বিচলিত করে তুলল। তার মন্ত্র জপের ছন্দ ভেঙে গেল। একটু একটু করে সরে যেতে লাগলো মনোযোগ। প্রচণ্ড বিচলিত হয়ে রুদ্র যখন কোনো মতে উঠে দাঁড়িয়ে শ্রীময়ীর দিকে ছুটে যাবে, এমন সময় হঠাৎ মনে পড়ল যোগীর কথা। চট করে তার চেতনা যেন ফিরে এলো। আরে এ কি করতে যাচ্ছে সে? মন্ত্র থামালে যে চলবে না। স্থির হয়ে গেল রুদ্র। চোয়াল শক্ত করে পুনরায় মন্ত্রোচ্চারণের জোর বাড়ালো। আর সঙ্গে সঙ্গে দেখল তার চোখের সামনে থেকে শ্রীময়ীর অবয়বটা কেমন বাতাসে মিশে গেল। পুনরায় মাটিতে বসে পড়ে চোখ বন্ধ করল রুদ্র। তার কণ্ঠস্বর দুর্বল হলেও প্রতিটি মন্ত্রোচ্চারণে যেন আগুনের হলকা বেরুচ্ছে, যা অশুভ শক্তিকে ভস্মীভূত করার ক্ষমতা রাখে। অন্যদিকে অভয়ানন্দ তার দীর্ঘদিনের যোগ সাধনার শক্তির বলে এক দুর্বোধ্য প্রাচীর তৈরি করল। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ভৈরবের বংশধরদের কালো জাদুর আক্রমণ একে একে ব্যর্থ করে দিল। ঘরের মধ্যে শুরু হলো আলো আর অন্ধকারের এক ভয়ঙ্কর খেলা। মন্ত্রের তীব্রতা আর অশুভ শক্তির আর্তনাদে কান পাতা দেয়। রুদ্রর মনে তখন একটাই সংকল্প। তার মানসপটে বারংবার ভেসে উঠছে তার ভালোবাসা, শ্রীময়ীর মুখটা, সেই সাথে তার অনাগত সন্তানকে রক্ষা করার পৈতৃক কর্তব্য। রুদ্রর দুর্বল শরীরটা টানতে পারছে না, কিন্তু তবুও মন্ত্রোচ্চারণ থামাচ্ছে না সে। তার মুখ থেকে উচ্চারিত এক একটা মন্ত্রধ্বনি যেন এক একটি অস্ত্রের আঘাত। অতীতের পাপের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, নিজের দুর্বলতার বিরুদ্ধে। আর তার পাশে অভয়ানন্দের উপস্থিতি এক অদম্য সাহস যোগাচ্ছে তাকে। যেন একাকী রুদ্র নয়, এ সংসার থেকে এক অপবিত্র কলুষিত শক্তিকে চিরতরে নির্মূল করতে আজ অভয়ানন্দও তার এই যুদ্ধে সামিল হয়েছে নিজের সর্বস্ব দিয়ে। এভাবে রুদ্রর কণ্ঠস্বর যখন একাদশমুখী হনুমান কবচের মন্ত্রে তীক্ষ্ণ তেজদীপ্ত হয়ে উঠেছে, তখন ব্রহ্ম পিশাচের অশুভ শক্তি ক্রমে দুর্বল হতে শুরু করল। অনেক রকম চেষ্টা করেও আর কোনোভাবেই সে অদৃশ্য বলয় ভেঙে রুদ্র কিংবা অভয়ানন্দের কাছে ব্রহ্ম পিশাচ পৌঁছাতে পারছে না। মন্ত্রের পবিত্র ধ্বনি এবার দেখতে দেখতে সেই অভিশপ্ত আত্মার চারপাশেও এক দুর্ভেদ্য আলোক বলয় তৈরি করল। দেখা গেল বলয়টা ক্রমে ছোট হচ্ছে, আর সেই সাথে ব্রহ্ম পিশাচের অন্ধকার শক্তিকে ক্রমশ গ্রাস করে ফেলছে। পিশাচ মূর্তির এবার ভয়ঙ্কর গর্জন ক্ষীণ হতে লাগল। ধীরে ধীরে একটা গোঙানি বেরুতে আরম্ভ করল তার কণ্ঠ দিয়ে। অভয়ানন্দ তার যৌগিক শক্তির চূড়ান্ত প্রয়োগ করলেন। তার দু চোখ থেকে যেন জ্যোতি নির্গত হলো।
যা সেই অশুভ শক্তির দিকে ধাবিত হলো। এবার দেখা গেল রুদ্রর শরীর থেকেও একটা আলোর জ্যোতি বেরোচ্ছে এবং সেটাও ধাবিত হয়ে যাচ্ছে ব্রহ্ম পিশাচের দিকে। দুই রশ্মির সমন্বয়ে সৃষ্ট ততোধিক উজ্জ্বল রশ্মিটি অদৃশ্য বলয়ে আটকে পড়া ব্রহ্ম পিশাচের উপরে গিয়ে আছড়ে পড়ল। চারপাশে দাঁড়িয়ে থাকা ভৈরবের বংশধরদের কালো জাদুও সেই পবিত্র আলোর কাছে ম্লান। তাদের মন্ত্রের শক্তিও হারিয়ে গিয়েছে। ভয়ে আর্তনাদ করতে করতে পিছিয়ে গেল তারা। তাদের জঘন্য অভিসন্ধি ব্যর্থ হয়েছে আজ। এই সময় ব্রহ্ম পিশাচ এক বিকট আর্তনাদ করে উঠল, যেন বহু যুগের জমাট বাঁধা যন্ত্রণা একসঙ্গে বেরিয়ে আসছে তার মুখ দিয়ে। ততক্ষণে অদৃশ্য বলয়টা তার শরীরটাকে চেপে আরো ছোট করে দিয়েছে। দেখতে দেখতে ব্রহ্ম পিশাচের অস্তিত্ব একটা আলোক বিন্দুতে পরিণত হল। অবশেষে রক্তিম নিবাসের বাতাস শান্ত করে সে আলোক বিন্দু এই মহা চরাচরে বিলীন হয়ে গেল। অভয়ানন্দ চোখ খুললেন, দুহাত কপালে তুলে বললেন, জয় বজরংবলী, জয় বজরংবলী। ভয়ঙ্কর অভিশাপের ছায়া চিরতরে দূরীভূত হয়েছে। বাড়ির ওপর থেকে সেই শীতল ভারী বাতাস সরে গিয়েছে। ঘরের ভেতর আবার স্বাভাবিক পরিবেশ। ঠান্ডা স্রোতের তীব্রতাও কমেছে। রুদ্রর শরীরটা মেঝের ওপর পড়ে রয়েছে, সেটা কাঁপছে। অভয়ানন্দ তার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলেন। শান্ত হও বৎস, কালের ঋণ আজ শেষ হলো। তার কণ্ঠস্বরে গভীর শান্তি ছিল। ধীরে ধীরে শান্ত হয়ে গেল রুদ্রর শরীরটা। রক্তিম নিবাস দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পেল। পরের দিন সকালে রুদ্র বাড়ি ফেরার আগে যোগীর আশীর্বাদের জন্য তার কুঠিরের দিকে রওনা হয়েছে। আজ গ্রামের পরিবেশটা মাতৃমুখী। সূর্যের সোনালি আলোয় প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে। পাখিরা আবার কলরব করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শ্মশান পেরিয়ে সে এগিয়েই চলেছে। এ পথ তার পরিচিত। বিগত কয়েক দিনে মাধবের সাথে এ পথে বহুবার যাতায়াত করেছে সে। কিন্তু যে স্থানে অভয়ানন্দের কুটির থাকার কথা ছিল, সে স্থান যে একেবারে ফাঁকা। কোথায় সেই কুটির? এরূপ দৃশ্য দেখে যখন একেবারে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে রুদ্র, এমন সময় পথ চলতি জনৈক একজনের কাছে এক ভয়ানক সত্য জানতে পারল। আর তাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল রুদ্র। যে স্থানে সে অভয়ানন্দের কুটির ছিল বলে দাবি করছে, গ্রামের সেই জনৈক ব্যক্তি জানালেন সে স্থানে এখন কেন, বিগত 20-30 বছরের মধ্যেও এমন কোনো কুটির ছিল না। এমনকি এ গ্রামে মাধব বলে যে কেউ থাকে, যে কিনা ওই রক্তিম নিবাসের রক্ষণাবেক্ষণ করে, এ কথাও নাকি রুদ্রর কেবল কল্পনা। তবে কি সবই তার মনের ভ্রম? যোগী অভয়ানন্দ সত্যি ছিলেন না, আর মাধব যে এতদিন তার সেবা শুশ্রূষা করল, সেও তার অলীক কল্পনা। এসব ভাবতে ভাবতে রুদ্রর মনে এক অমোঘ সত্যের উপলব্ধি হল। অন্ধকার ও আলোর এই অনন্ত সংগ্রামে বিশ্বাসী ছিল তার একমাত্র আশ্রয়। যোগী অভয়ানন্দ হয়তো কোনো রক্ত মাংসের মানুষ ছিলেন না, তিনি ছিলেন সেই অদৃশ্য শক্তির প্রতীক, যিনি রুদ্রকে আত্মবিশ্বাস আর পবিত্রতার পথ দেখিয়েছিলেন। সাত মাস পরের ঘটনা।
রুদ্রর এক ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। রুদ্র নাম রাখল রুদ্রাক্ষী। বাচ্চাটির সবচাইতে অদ্ভুত বৈশিষ্ট্য হল ওর চোখের মণি, যেটা ছিল পুরোপুরি সবুজ। রুদ্র এক দৃষ্টেই নিজের মেয়ের চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারত না, অস্বস্তি হতো তার। আর বাচ্চাটিকে এখনো পর্যন্ত কেউ কোনোদিন কাঁদতে দেখেনি। শুনছিলেন রেহা ভৌমিকের কাহিনী ভোগ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক বৃহস্পতিবার গল্প কথা তার গল্পের সম্ভার নিয়ে আপনাদের কাছে অনায়াসে পৌঁছাতে পারে। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, তবে খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।